বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ অনার্স দর্শন এবং এমএ দর্শন প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আজকের এই অনুষ্ঠান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব চৈনিক দর্শনের চারিত্রিক বৈশিষ্ট্য বা সাধারণভাবে আমরা যেটা বলি যে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। এবং এখানে আমরা আমাদের এরপর একটা কোর্সও কিন্তু আছে আমাদের অনার্সে এবং মাস্টার্সে, যেটাকে আমরা বলি ইস্টার্ন ফিলোসফি, ইন্ডিয়ান, চাইনিজ এবং জাপানিজ। আজকের এই প্রোগ্রামে আলোচনা করার জন্য আমি উপস্থিত আছি দর্শন বিষয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, এবং আমার সাথে বা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দর্শন বিষয়ের সহকারী অধ্যাপক জনাব উজ্জ্বল কুমার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে চীনা এই চৈনিক সভ্যতা বা চীনা সভ্যতা সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি, এবং এটি যেটা প্রাচীন সভ্যতা এটাও আমাদের জানা। এবং আজকের পৃথিবীতেও আমরা দেখি যে চীন একটি উল্লেখযোগ্য দেশ, এটা আয়তনের দিক থেকেও যেমন বড়, জনসংখ্যার দিক থেকেও এটি বড় একটি দেশ। তো চীনার এই যে সভ্যতা, এই চীনার সমৃদ্ধ সভ্যতার পিছনে ছিল আসলে চীনাদের সমৃদ্ধ দার্শনিক ঐতিহ্য। এবং সত্যি কথা বলতে কি যে সমৃদ্ধ সভ্যতা সৃষ্টি করতে হলে সমৃদ্ধ দার্শনিক ঐতিহ্য বা একটি মননের প্রয়াস, বুদ্ধিবৃত্তিক প্রয়াস থাকে। তো আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে মূলত চৈনিক দর্শনের যে প্রধান বৈশিষ্ট্য সমূহ কী সেগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আমাদের আজকের যে অনুষ্ঠানে যে মূল আলোচক উজ্জ্বল কুমারের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে প্রথমত যে চৈনিক দর্শন বলতে আসলে আমরা কি বুঝি, বা চৈনিক দর্শনের যে মূল যে ধারা বা সম্প্রদায়গুলো কি ছিল। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবাই কম বেশি জানি যে চীনা দর্শনের সূত্রপাত ঘটে 600 BC-তে, এবং চীনা দর্শনের তিনটি প্রধান দার্শনিক সম্প্রদায়ের কথা বলা হয়। প্রথমত কনফুসীয়বাদ, তাওবাদ এবং বৌদ্ধ দর্শন। এবং অধিকাংশ চৈনিক দার্শনিক যাদেরকে বলা হয় তারা মূলত দুটি বিষয়ের উপর অনেক গুরুত্ব দিত। একটা হচ্ছে ওয়ে অফ হেভেন, যাকে চাইনিজ ভাষায় আমরা তিয়েন তাও বলি, এবং ওয়ে অফ ম্যান, যাকে আমরা জেন তাও বলি। এবং চৈনিক দর্শনের দিকে যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে তারা অনেক বেশি আধ্যাত্মিকবাদ অর্থাৎ স্পিরিচুয়ালিটির দিকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, এবং তাদের দর্শনটা অনেকটা আত্মাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। অর্থাৎ জড়বাদী যে চিন্তাধারা, এই চিন্তাধারা কিন্তু তাদের দর্শনে খুব বেশি প্রাধান্য পায়নি বা লক্ষ্য করা যায় না। এবং কনফুসিয়াসের হাত ধরে যখন চীনা দর্শনের সূত্রপাত ঘটে তখন আপনি দেখবেন যে তার দর্শনটিকে অর্থাৎ কনফুসিয়াসের দর্শনটিকে তারা এমনভাবে গ্রহণ করেছিল যে তারা তাদের যে ধর্ম যে আলাদা জিনিস, অর্থাৎ এটি তাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখার কারণে অনেক সময় এটাকে আমরা বলি যে তাদের ধর্ম দর্শনে পরিণত হয়ে গিয়েছিল আর কি। এবং তারা অনেক বেশি মানুষের প্রতি মানুষের ভালোবাসার কথা এবং সহমর্মিতার কথা, ন্যায়পরায়ণতার কথা বলে গেছেন। এবং তারা একটি গুরুত্বপূর্ণ সদ্গুণ, ফিলিয়াল পিটি যাকে আমরা তারা বলছেন আর কি, এই সদ্গুণের কথা বলছেন আর কি চৈনিক ফিলোসফিতে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে এখানে তিনটি ধারা বা সম্প্রদায় আছে চৈনিক দর্শনে। একটি বললেন কনফুসীয়বাদ, একটা হচ্ছে তাওবাদ, আর হচ্ছে বৌদ্ধ দর্শন। তো কনফুসীয়বাদ সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম, কনফুসিয়াসের চিন্তাধারা। তাহলে তাওবাদ ও তাদের বক্তব্যটা কেমন ছিল? তাওবাদ আমরা তাওইজম বলি। তাওইজমের প্রতিষ্ঠাতা হলো লাওজু। এবং এই যে তাওইজমের তাও শব্দের অর্থ হচ্ছে ওয়ে বা পথ। এই পথটি কেমন? এই পথটি যে কোনো ধরনের হতে পারে, যেমন ভালো মন্দ, ন্যায় অন্যায়, সৎ অসৎ, যে কোনো ধরনের হতে পারে। এবং এই তাওইজমের এই তাওবাদটাকে মূলত লাওজুর হাত ধরেই এটা ডেভেলপ করে চায়নাতে। এবং তাদের যে প্রধান বক্তব্য বা তাদের প্রধান ধর্মগ্রন্থ আমরা বলতে পারি বা তাদের প্রধান গ্রন্থ বলতে পারি তাও তে চিং, তাওবাদের প্রধান গ্রন্থ। তাহলে আমরা দুটো জিনিস জানলাম। আরেকটা কথা আপনি বলছিলেন সেটা হচ্ছে বৌদ্ধ দর্শনের একটা ধারা সেখানে ছিল। বৌদ্ধ একটি গুরুত্বপূর্ণ, আমরা তো জানি এটা ভারতীয় দর্শন, তাহলে এখানে চৈনিকদের মধ্যেও আবার বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনের উৎপত্তি হয় ভারতে, মূলত 600 BC-তে এটি উৎপত্তি হয় ভারতে। কিন্তু ভারত থেকে উৎপত্তি হলেও এটি চায়নাতে অনেক ডেভেলপড করে এই বৌদ্ধ দর্শনটি। এবং আমরা
বৌদ্ধ দর্শন সম্পর্কে কম বেশি জানি, আমরা জানি যে তারা যে আমরা প্রথাগত যে ঈশ্বরে বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু বৌদ্ধ দর্শনে করা হয় না। তারা আমাদের মতো ঈশ্বরে বিশ্বাস করে না, গৌতম বুদ্ধের যে কর্মফলে বিশ্বাস করে। তাহলে আমরা এই যে দেখলাম যে জৈনিক দর্শনের মধ্যে এই যে আপনি বললেন আমাদের যেটা যে 3টি ধারা বা সম্প্রদায়, কনফুসীয়বাদ, আমরা রিপিট করি ছাত্রদের সুবিধার্থে, তাওবাদ এবং বৌদ্ধ দর্শন। তাহলে এদের এই আলোচনার ভিত্তিতে সাধারণভাবে আমরা জৈনিক দর্শনের যে মূল বৈশিষ্ট্য কি কি শনাক্ত করতে পারি? যেমন তারা কি জ্ঞানের পরে খুব বেশি জোর দিয়েছে নাকি প্র্যাকটিসের পরে, এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। বেসিক্যালি আমরা যদি চৈনিক দর্শনটাকে যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা মোটা দাগে 3টি বৈশিষ্ট্য যদি আমরা খেয়াল করি, তাহলে চৈনিক দর্শনের বিষয়গুলো এখানে চলে আসে। প্রথমত হচ্ছে দ্য ইন্টিগ্রেশন অফ ম্যান অ্যান্ড হেভেন, দ্বিতীয়ত দ্য ইন্টিগ্রেশন অফ নলেজ অ্যান্ড প্র্যাকটিস, অ্যান্ড তৃতীয়ত দ্য ইন্টিগ্রেশন অফ ফিলিংস অ্যান্ড সিনারি। এই 3টিকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে সেক্ষেত্রে মোটামুটি আমরা চৈনিক দর্শনের বৈশিষ্ট্যগুলো, আপনি যেটা বলছেন যে তারা স্বর্গ এবং মানুষের একটা সমন্বয়ের কথা বলেছে, দ্য ইন্টিগ্রেশন অফ হেভেন অ্যান্ড ম্যান। এই যে স্বর্গ এবং যে মানুষের মধ্যে একটা সমন্বয়ের কথা বলছেন, এটিকে একটু ব্যাখ্যা করি, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের এটা বুঝতে সুবিধা হবে যে স্বর্গ এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু মূলত তারা স্বর্গ এবং পৃথিবীর মধ্যে, মানুষ এবং পৃথিবীর মধ্যে সম্পর্কটা বোঝাচ্ছে। অর্থাৎ স্বর্গ এবং মানুষ বলতে তারা কিন্তু মানুষ এবং পৃথিবীর মধ্যে এক ধরনের সম্পর্কের কথা বলছে। এই সম্পর্কটা আমরা যেমন আমাদের পিতামাতা, সন্তান কিংবা প্রতিবেশী বা শিক্ষক এর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা হতে পারে ভালোবাসার, সহমর্মিতার, কিংবা এই সম্পর্কটা হতে পারে একে অন্যের প্রতি শ্রদ্ধা, ভক্তি। অর্থাৎ তারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে তারা এই পৃথিবীর বাইরে যে অন্য কোনো জগৎ আছে সেই বিষয়টাকে কিন্তু তারা ফোকাস করছে না, তারা এই জিনিসের উপর গুরুত্ব দিচ্ছে না, তারা গুরুত্ব দিচ্ছে পার্থিব জীবনের প্রতি তাদের এক ধরনের ফোকাস আছে। এবং এখানে তারা বলতে চাচ্ছে যে আমাদের আচরণ, যে বিভিন্ন ধরনের আচরণ করি, এই আচরণগুলোর মধ্যে আমাদের সবসময় হতাশাব্যঞ্জক যে আচরণ, এই আচরণগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ আমাদের পজিটিভলি চিন্তা করতে হবে আমাদের আচরণের ক্ষেত্রে, এবং একে অন্যের প্রতি, মানুষের প্রতি যদি আমাদের ভালোবাসা, মমত্ববোধ কিংবা ওই যে একটা সদ্গুণের কথা বললাম, ফিলিয়াল পিটির কথা বলছেন, এটিকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে এই পৃথিবীর মধ্যে আমরা স্বর্গীয় অনুভব, স্বর্গীয় যে সুখ, সেই সুখটা পাবো, শান্তি আমরা পাবো। আচ্ছা, আরেকটা কথা ছিল যেটা আপনি বললেন পরে, যে আরেকটা ছিল দ্য ইন্টিগ্রেশন অফ নলেজ অ্যান্ড প্র্যাকটিস। এটা আসলে বলতে তারা কি বুঝাইছে? আসলে তারা বলছে যে আমাদের আচরণটা সুসংগতভাবে বা নির্ভুলভাবে করতে হবে, এবং কোনটি ভালো এবং কোনটি মন্দ এটি শুধু জানলেই হবে না, এটা প্র্যাকটিক্যালি আমাদের সেই জিনিসটা আমাদের ব্যবহারের মাধ্যমে প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে হবে, এবং এটা মানে ভালোটাকে গ্রহণ করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের আচরণটা করতে হবে। অর্থাৎ তারা কিন্তু একটা জিনিস, আপনি আলোচনার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে স্বর্গীয় অনুভূতির কথা বলছি, স্বর্গীয় অনুভূতি মানে কি, যে এটা এমন একটি অনুভব, মানে এমন একটা অনুভূতি যেটি সুপ্রিম পাওয়ারের, অর্থাৎ সবচেয়ে ভালো একটা অনুভূতি। এই অনুভূতিটা সম্পর্কে যখন আমরা জানবো এবং সেটা যখন আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব, তখনই কিন্তু জীবনেও শান্তি প্রতিষ্ঠিত হবে, এবং এই বেটার লাইফটার কথাই তারা বলছেন এই পার্থিব জীবনে। তাহলে বুঝলাম যে আমরা তারা নলেজ এবং যেটা হল যে আমরা বলি প্র্যাকটিস, অর্থাৎ আপনার অনুশীলন বা চর্চা বলেন এবং জ্ঞান, এটার মধ্যে একটা সমন্বয় হবে, যদি কিনা আমরা উভয়ে, অর্থাৎ শুধু জ্ঞানের দিকে না, শুধু ব্যবহারিক জীবনের দিকে না, একটা সমন্বয় করতে হবে। আরেকটি বিষয় ছিল যেটি আপনি বলেছিলেন, সেটি ছিল যে ইন্টিগ্রেশন অফ ফিলিংস এবং সিনারি। এই ফিলিং এবং সিনারি সমন্বয়টা কিভাবে হবে? চীনা দার্শনিকরা বলতে চাচ্ছে যে মানুষের পৃথিবী এবং স্বর্গের যে সৃষ্টি, এই সৃষ্টিটাকে হৃদয়ঙ্গম করতে হবে, এটাকে বুঝতে হবে। যেমন তারা বলতে চাচ্ছেন যে আমরা যখন কোনো কিছু আঁকবো, অর্থাৎ অঙ্কন করব, সেটা একেবারে ঈশ্বরের মতো অঙ্কন হবে, ঈশ্বরের মতো অঙ্কন মানে পারফেক্ট হবে, অর্থাৎ সেই অঙ্কনটিতে কোনো ভুল থাকবে না, নির্ভুল। ঠিক তেমনি আমরা যখন কোনো আচরণ করব, সেই আচরণটা হবে ওরকম নির্ভুল, যে আচরণটার মধ্যে তারা কিন্তু সবসময় মানবতা বোধ কিংবা ভালোবাসা, একে অন্যের প্রতি শ্রদ্ধা, ভক্তি, এই জিনিসগুলোকে জাগ্রত করার চেষ্টা করছেন মানুষের পার্থিব জীবনে। এবং এক্ষেত্রে কি হচ্ছে, বলতে চাচ্ছে যে আমরা যখন সাপোজ একটা সুরের কথা যদি বলি, গানের সুরের কথা ধরেন আপনি, এই সুরটা যখন আমরা সৃষ্টি করব, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে একজন ব্যক্তি যখন এটি সৃষ্টি করবে, তখন তার মাথায় রাখতে হবে এই সুরটা হবে স্বর্গীয় সুরের মতো, ঈশ্বরের সুরের মতো, অর্থাৎ নিখুঁত সুরের মতো হবে। আর নিখুঁত সুরের মতো হওয়া মানে পারফেক্টটা যদি আপনার মাথায় থাকে এবং সেই অনুযায়ী আপনি যদি অ্যাটিটিউড করেন,
তাহলে ওই যে স্বর্গের অনুভূতি সেটা তো আপনি পার্থিব জীবনে উপভোগ করতে পারবেন। আচ্ছা। এটাই তাদের মূল দর্শনের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়। আজকের অনুষ্ঠানের মূল আলোচকের থেকে আমরা যে বিষয়গুলো জানলাম যে চীনা বা চৈনিক দর্শনের প্রধান বৈশিষ্ট্য যেটি ছিল আসলে সেটি ছিল আসলে আত্মিক বিকাশের দিকে তারা বেশি জোর দিয়েছে। অর্থাৎ তাদের দর্শন বা চীনা দর্শনটা ছিল বেসিক্যালি একটু আধ্যাত্মধর্মী, মানুষ কিভাবে ভালো মানুষে রূপান্তরিত হবে এবং সেলফ ট্রান্সফরমেশনটা কিভাবে ঘটবে। অর্থাৎ একটা মানুষ সদ্গুণের মাধ্যমে ভালো, যেটি আমরা শুনেছি ভালোবাসা, তারপরে ন্যায়পরায়ণতা, সহমর্মিতা, এইসব গুণাবলী অনুসরণের মাধ্যমে কিভাবে মানুষ ধীরে ধীরে উন্নত মানুষে উপনীত হবে, সেই ধরনের একটা নৈতিক শিক্ষা এবং নৈতিক দর্শনের পরে চীনা দর্শন গুরুত্ব আরোপ করেছে। মানে অনেকটা আত্মিক শুদ্ধির দিকে, আত্মাটাকে বিশুদ্ধ করা যায় এই দিকে তারা গুরুত্ব দিয়েছে। কিন্তু এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন, সেটি হলো চীনা দার্শনিকরা কিংবা চীনার তৎকালীন সময়ে যারা দর্শন চর্চা করছেন বা প্রচার করছেন, তারা কিন্তু একটা জিনিস তাদের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো তারা কিন্তু অতীত ঐতিহ্যকে অনেক বেশি ধারণ করে এবং তারা গুরুত্ব দেয়। এবং আপনি দেখবেন যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা অন্যের মতকে অনেক মূল্যায়ন করে। অর্থাৎ শুধুমাত্র নিজের মতটাকে যদি আমি এইটি সঠিক বলে যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে এক ধরনের সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এজন্য পারস্পরিক মতামতের ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত, কোনো মতামত যদি গ্রহণ করা হয়, তাহলে সেটা অনেক অ্যাকুরেসি থাকে। অর্থাৎ তারা কিন্তু অধিকাংশ আচার আচরণ বা অধিকাংশ ক্ষেত্রে তারা অ্যাকুরেসির দিকে নজর দিয়েছেন। এজন্য তারা একাধারে অতীত, তাদের যারা পূর্বপুরুষ, তাদের মতকে যেমন গুরুত্ব দিতেন, সাথে সাথে নিজেদের মতকে গুরুত্ব দিয়ে একটা অ্যাকুরেসির জায়গায় এবং একটু নিখুঁত সমন্বিত জায়গায় যাওয়ার প্রয়াস তাদের মধ্যে লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যেটি দেখলাম এবং শেষের আলোচনা থেকে আমরা যেটি খেয়াল করলাম যে এই দর্শন সবসময় একটা ছিল সমন্বয়ধর্মী, এবং যেটি আপনি বললেন যে চিরায়ত ঐতিহ্য, জ্ঞানের যে ঐতিহ্য আছে পূর্বপুরুষদের, সেটিকে ধারণ করে মানুষ কিভাবে তার নৈতিক জীবনকে বিকশিত করতে পারে এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য বজায় রেখে, প্রকৃতির সাথে সঙ্গতি বজায় রেখে কিভাবে একটি সামাজিক শৃঙ্খলা তারা ডেভেলপ করতে পারে এবং এই আত্মিক বিকাশ, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে কিভাবে উন্নত জীবনযাপন করা যায়, সেই দিকে চীনা দর্শনের একটা কি বলা যায় যে চীনা দর্শন সেদিকে চীনা দর্শন গুরুত্ব পায় বা ধাবিত হয়েছে। এবং এটা অনেকটা বলা যায় যে পার্শ্ব দর্শন থেকে কিন্তু একটু ভিন্ন এখানে আমরা দেখলাম প্রাচ্য দর্শন হিসেবে। পার্শ্ব দর্শন যেভাবে বিশ্বতত্ত্বের দিকে জোর দেয়, অর্থাৎ প্রকৃতি জগতের চেয়ে, তার চেয়ে বরং অভ্যন্তরীণ বা ইনার লাইফের দিকে বেশি জোর দিয়েছে চীনা দর্শন। ধন্যবাদ উজ্জ্বল কুমার, আপনাকে অনেক ধন্যবাদ। খুব প্রাণবন্ত ছিল আজকের আলোচনা এবং আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অনেক কিছু জানলাম। যদি আপনাদের এই বিষয় নিয়ে আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।